Good morning, everybody. Warm welcome to my class and today's class on the topic of Waqf Act that has been currently making waves all over India. So let's get started. আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়াকফ অ্যাক্ট। আপনারা দেখেছেন বিগত কয়েকদিন আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ওয়াকফ অ্যাক্টকে নিয়ে বিভিন্ন অশান্তি সৃষ্টি হচ্ছে, অশান্তি শুরু হয়ে গেছে এবং সেই ওয়াকফ অ্যাক্ট কি, ওয়াকফ অ্যাক্ট সরকার কেন নিয়ে এসছে, ওয়াকফ অ্যাক্ট কেন বারবার খবরের কাগজে উঠে আসছে ওয়াকফ অ্যাক্টকে নিয়ে, সেগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আমি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ক্লাসে। তো প্রথমে আমি বলি যে যখন কোনো অ্যাক্ট আসে, তো প্রথমেই সেটা কিন্তু অ্যাক্টে আসে না, তার আগে কি থাকে, সেটা বিল বিল হিসেবে থাকে। তো প্রথমে আমি আগের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই বলি যে হোয়াই ইন নিউজ, হোয়াট আই উইল কভার। এক নাম্বার হচ্ছে হোয়াই ইন নিউজ, কেন ওয়াকফ অ্যাক্ট নিউজে এসছে বারবার। নাম্বার টু, হোয়াট ইজ ওয়াকফ, ওয়াকফ কি। নাম্বার থ্রি, হোয়াট ইজ রেশনাল অফ দ্য বিল, এই যে বিলটা ভারত সরকার নিয়ে এসেছে এবং নিয়ে আসার পেছনে তারা কি কি যুক্তি দেখিয়েছে সেগুলি বলবো। নাম্বার ফোর, হোয়াট আর দ্য চেঞ্জেস ব্রট অ্যাবাউট ইন দ্য বিল, এবং এই যে বিলে তারা কি কি পরিবর্তন নিয়ে এসেছে। নাম্বার ফাইভ, হোয়াট আর দ্য চেঞ্জেস পোস্ট জেপিসি, জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে দেওয়ার পরে কি কি চেঞ্জ এসছে। আর নাম্বার সিক্স, হোয়াট আর দ্য কনসার্ন রিগার্ডিং বিল, এই বিল নিয়ে কি কি উদ্বেগ, কি কি চিন্তা সৃষ্টি হচ্ছে, সবগুলো আপনাদের সঙ্গে আমি আলোচনা করব আজকের এই ক্লাসে। তো প্রথমে বলি যে এই যে ওয়াকফ অ্যাক্ট, the Waqf Amendment Bill was passed in Lok Sabha by Lok Sabha in 2nd April 2025 one Wednesday। 2025 সালের 2nd এপ্রিল বৃহস্পতিবার ভারতের পার্লামেন্টের লোকসভায় এই বিলটি পাশ হয়। আফটার আ লং ম্যারাথন ডিবেট, আফটার 12 hour লং ম্যারাথন ডিবেট, 12 ঘন্টার তর্ক বিতর্কের পর, লোকসভায় 12 ঘন্টা তর্ক বিতর্কের পর এই বিল অবশেষে লোকসভায় পাশ হয়। এরপরে তার পরের দিন দিস বিল ওয়াজ অলসো বিং ডিবেটেড ইন রাজ্যসভা অ্যান্ড ইট ওয়াজ পাসড বাই রাজ্যসভা। তাহলে প্রথমে 2nd এপ্রিল 2025 লোকসভায় এই ওয়াকফ বিলটি পাস হলো, তারপরে 3rd এপ্রিল 2025 লোকসভায় এই বিলটি, রাজ্যসভায় এই বিলটি পাস হলো, তারপরে প্রেসিডেন্ট সাইন করেন এবং সেটি বিল থেকে অ্যাক্টে রূপান্তরিত হয়। তো এই যে কোনো একটা অ্যাক্ট হতে গেলে সঙ্গে 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 সেটা তো অ্যাক্ট হয় না, তার আগে সে বিল থাকে। তো এই বিলটি ভারত সরকার প্রথম 2024 সালের আগস্ট মাসে এই বিলটি পার্লামেন্টে ইন্ট্রোডিউস করেছিল। লোকসভায় এই বিলটি 2024 সালের আগস্ট মাসে লোকসভায় ইন্ট্রোডিউস করে। এরপরে আগস্টের 2024 সালের আগস্ট মাসেই এই বিলটি, দিস বিল রেফার্ড টু জয়েন্ট পার্লামেন্টারি কমিটি ইন পার্লামেন্ট, পার্লামেন্টের যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি আছে সেই পার্লামেন্টারি কমিটিটাকে পাঠানো হয়। কেন পাঠানো হয়? কারণ জয়েন্ট পার্লামেন্টারি যে কমিটি জেপিসি, সেটা ইজ আ অ্যাডহক প্যানেল, মানে একটা টেম্পোরারি কমিটি, যেটা কি করবে, যেটা দেখবে যে বিলটাকে পরীক্ষা করবে, বিলটা ঠিক আছে কি ভুল আছে, বিলটাকে দেখভাল করবার জন্য, বিলটাকে এক্সাম করবার জন্য কিন্তু সেই বিলটাকে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠানো হলো। এরপরে আমরা জানবো যে পাঠানো হলো। এরপরে 2025 সালের জানুয়ারি মাসে এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি এই বিলটি কি করলো না, তো সাবমিট করলো। 2025 সালের জানুয়ারি মাসে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি সাবমিটেড দিস রিপোর্ট। তারপরে 2nd এপ্রিল 2025 introduced in Lok Sabha and passed by Lok Sabha. After one day, means 3rd April 2025, this bill also was introduced in Rajya Sabha and there was also passed. তো প্রথমেই ওয়াকফ
জিনিসটা কি জানবো। হোয়াট ইজ ওয়াকাফ? ওয়াকাফ ইজ ওয়ান টাইপ অফ ডোনেশন। ওয়াকাফ হচ্ছে এক প্রকারের কি দান। ওয়াকাফ অ্যাকর্ডিং টু দ্য 1995 ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 1995 সালের ওয়াকাফ অ্যাক্ট অনুসারে ওয়াকাফ ইজ অ্যান এন্ডাওমেন্ট অফ মুভেবল অর ইমুভেবল প্রপার্টি। ওয়াকাফ অ্যাক্ট হচ্ছে স্থাবর এবং অস্থাবর সম্পত্তির দানপত্র। ওয়াকাফ হচ্ছে এক প্রকারের দানপত্র, কিছু না তো স্থাবর এবং অস্থাবর সম্পত্তির। কি উদ্দেশ্যে না তো ফর পারপাসেস কনসিডার্ড পায়াস, রিলিজিয়াস অর চ্যারিটেবল আন্ডার মুসলিম ল। মুসলিম আইন অনুসারে যদি কোনো ব্যক্তি ধার্মিক ক্ষেত্রে দানের উদ্দেশ্যে অথবা কোনো মহৎ কাজের উদ্দেশ্যে কোনো স্থাবর বা অস্থাবর প্রপার্টি দান করে দেয় এবং দান করে দেওয়ার পরে সেই প্রপার্টিটা ওয়াকাফ হয়ে যায় এবং এটা হচ্ছে ওয়াকাফ। তাহলে ওয়াকাফ ইজ ওয়ান টাইপ অফ ডোনেশন দ্যাট ইজ ইউজড ফর পায়াস, রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল আন্ডার মুসলিম ল। তো ওয়াকাফ হচ্ছে স্থাবর এবং অস্থাবর সম্পত্তির একটা ডোনেশন, যেটা মুসলিম আইন অনুসারে ধার্মিক ক্ষেত্রে, চ্যারিটেবল ক্ষেত্রে এবং কোনো ধর্মীয় ক্ষেত্রে সেটা তারা কিন্তু দেওয়া যেতে পারে এবং এটা হচ্ছে ওয়াকাফ অ্যাক্ট। এবং এই যে ওয়াকাফ, দ্য প্রপার্টি অফ ওয়াকাফ ইজ ম্যানেজ বাই মোতাবলি। যারা যে সমস্ত ব্যক্তিরা কি করে না তো, যারা ম্যানেজ করে প্রপার্টিটাকে, যে কোনো একজন ব্যক্তি দান করে দিল এবং সেই যে সম্পত্তিটা, সেই সম্পত্তিটা যে ব্যক্তিরা যারা কি করবে ওটা ম্যানেজ করবে তাকে বলা হয়েছে কিন্তু মোতাবলি, আ ম্যানেজার। আর কি বলতে হবে না তো, আর হচ্ছে এই যে ওয়াকাফ, এই যে বিল, এই বিল আনার পেছনে সরকার কি কি যুক্তি দেখিয়েছে। এবং তার আগে আর একটা কথা বলি যে ওয়াকাফ যে অ্যাক্ট, সেই একটা মানে নামটা চেঞ্জ করে কি দিয়েছে, দ্য বিল রিনেমস দ্য অ্যাক্ট টু ইউনাইটেড ওয়াকাফ ম্যানেজমেন্ট, কি বললাম, ইউনাইটেড ওয়াকাফ ম্যানেজমেন্ট, এম্পাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট 1995। তাহলে এই যে ওয়াকাফ যে বিল, সেই বিলটার নতুন করে নাম দেওয়া হয়েছে কিনা তো ইউনাইটেড ওয়াকাফ ম্যানেজমেন্ট, এম্পাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট 1995। এরপরে আমরা আর একটা কথা বলি, যে ব্যক্তি এই স্থাবর অস্থাবর সম্পত্তি দান করবে মহৎ কাজের উদ্দেশ্যে মুসলিম সম্প্রদায়ে মুসলিম ল অনুসারে, তাকে বলা হবে ওয়াকিফ। দ্য পারসন হু হ্যাজ ডোনেটেড দিস টাইপ অফ প্রপার্টি ফর ডোনেশন পারপাসেস, দ্যাট পারসন ইজ নোন অ্যাজ ওয়াকিফ। এরপরে জানবো যে ভারত সরকার কেন এই যে ওয়াকাফ যে বিল ছিল সেই বিলটাতে অ্যামেন্ডমেন্ট কেন করতে চাইলো, কি কি সংশোধন তারা করতে চেয়েছিল এবং কেন, তার পেছনে তারা কি কি যুক্তি দেখিয়েছে আমরা শুনবো। তো অ্যাকর্ডিং টু 1995 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 1995 সালের সংশোধনী যে অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুসারে ওয়াকাফ বোর্ডস কারেন্টলি জেনারেলি যে ন্যাশনাল তো যুক্তি পরে দেখাচ্ছে, তার আগে ভারতবর্ষে ওয়াকাফ যে বোর্ড, সেই ওয়াকাফ বোর্ডের কত সম্পত্তি রয়েছে একবার জেনে নিই। অ্যাকর্ডিং টু 1995 সালের ওয়াকাফ মানে অ্যাক্ট অনুসারে ওয়াকাফ বোর্ডস কারেন্টলি কন্ট্রোল 8.7 লাখ প্রপার্টিজ। ওয়াকাফ বোর্ডের ভারতবর্ষে সম্পত্তি রয়েছে 8.7 লাখ প্রপার্টিজ। কত? 8.7 লাখ প্রপার্টিজ রয়েছে ওয়াকাফ বোর্ডের। স্প্যানিং 9.4 লাখ একর্স অ্যাক্রস ইন্ডিয়া। সারা ভারতবর্ষ জুড়ে 9.4 লাখ একর জমি রয়েছে, ছড়িয়ে রয়েছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, উইথ অ্যান এস্টিমেটেড ভ্যালু অফ 1.12 লাখ ক্রোড়, যার আনুমানিক সম্পত্তির যে মূল্য সেটা হচ্ছে 1.2 লাখ কোটি।
আমি বলে দিই, ভারতবর্ষে 8.7 লাখ প্রপার্টিজ রয়েছে। কত? 8.7 লাখ প্রপার্টিজ রয়েছে এই ওয়াকফ অ্যাক্টের। আর কি রয়েছে না, তো এই যে ওয়াকফ যে ল্যান্ডগুলো 9.4 কি না, তো লাখ একর, ওকে, মানে এরিয়া জুড়ে কিন্তু ছড়িয়ে রয়েছে, এবং যার মানে এস্টিমেট ভ্যালু হচ্ছে কত না, তো 1.2 লাখ করোড়, 1.2 লাখ করোড়। এত সম্পত্তি কিন্তু রয়েছে ওয়াকফ বোর্ডের। কত বললাম? 8.7 লাখ প্রপার্টি রয়েছে, 9.4 লাখ মানে এরিয়ার উপরে সেটা ছড়িয়ে রয়েছে, আর যার মূল্য 1.2 লাখ একর্স, ওকে, 1.2 লাখ, ওকে, 1.2 লাখ করোড়। এত কোটি টাকার সম্পত্তি তাদের কিন্তু রয়েছে। এবং ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট ওয়াকফ হোল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। ইন্ডিয়া হচ্ছে বিশ্বের সব থেকে মানে বেশি ওয়াকফ হোল্ডিং একটা দেশ। এবং ওয়াকফ বোর্ড ইজ দ্য লার্জেস্ট ল্যান্ড ওনার ইন ইন্ডিয়া আফটার দ্য আর্ম ফোর্সেস অ্যান্ড দ্য ইন্ডিয়ান রেলওয়েজ। ভারতীয় রেল এবং ভারতীয় আর্মিদের যে সমস্ত প্রপার্টি রয়েছে তারপরে কিন্তু রয়েছে এই ওয়াকফ বোর্ডের সম্পত্তির পরিমাণ। মানে এক কথায় প্রথমে রয়েছে ইন্ডিয়ান রেলওয়ে, তারপরে ইন্ডিয়ান আর্মি, তারপরে রয়েছে এই ওয়াকফ বোর্ডের সম্পত্তির পরিমাণ। ওকে, তো আমরা এতটুকু জানলাম। এরপরে আমরা জানবো যে ওয়াকফ এই যে তারা আরো একটা কথা বলেছি, দেয়ার আর 3,56,051 ওয়াকফ এস্টেটস রেজিস্টার্ড আন্ডার ওয়াকফ বোর্ডস। এটা জানতে হবে যে এত সম্পত্তি রয়েছে কিন্তু রেজিস্টার খুবই কম পরিমাণ রয়েছে। রেজিস্টার কত রয়েছে না, তো 3,56,051, ওকে, এত এস্টেট রেজিস্টার্ড আন্ডার ওয়াকফ বোর্ড। এই ওয়াকফ বোর্ডের আন্ডারে কিন্তু এই যে পরিমাণটা কিন্তু রেজিস্টার্ড হয়ে রয়েছে ওয়াকফ যে বোর্ডের আন্ডারে। তাহলে এত যে প্রপার্টি, এত সম্পত্তি, তাহলে কারা ভোগ করছে, কারা দখল করছে, কাদের ক্ষেত্রে এটা ইউজ করা হচ্ছে? প্রথম প্রশ্ন কিন্তু উঠছে অলরেডি। তাছাড়া বলে রাখি যে যখন ভারতের মধ্যে যখন ডিভিশন হয়, যখন ইন্ডিয়া থেকে অনেক মানুষ যারা পাকিস্তান চলে যায়, এবং সেই সময় তাদের রেখে যাওয়া যে সম্পত্তি ছিল সেগুলি কিন্তু তাদের রেখে যাওয়া সম্পত্তিগুলি কিন্তু চ্যারিটেবল ট্রাস্ট তারা কিন্তু দান করে গেছিলেন। এবং সেই যে সম্পত্তি, এত সম্পত্তি, সেই সম্পত্তি কে দেখবে এবং সেই দেখভাল করবার জন্য এই ওয়াকফ বোর্ড গঠন করা হয়েছিল। এক কথায় চ্যারিটেবল তো বটেই, পাশাপাশি দেশ যখন ডিভিশন হয় এবং সেই সময় অনেক প্রপার্টি কিন্তু মানে যেটা পাকিস্তানের লোক মানে ইন্ডিয়া থেকে পাকিস্তান চলে গেছিল, তারা কিন্তু তাদের সম্পত্তি কিন্তু রয়েছিল, এবং সেই যে সেই প্রপার্টি দেখভাল করবার জন্য কিন্তু এই ওয়াকফ বোর্ড গঠন করা হয়েছিল। এছাড়াও এইবার আমি বলবো যে কেন এই বিলটা সরকার নিয়ে এসছে, এই বিল আনার পেছনে কি কারণ রয়েছে। প্রথমত হচ্ছে যে তারা যে পয়েন্টটা দেখিয়েছে, যারা সরকারের যারা এক্সপ্লেনার, তারা কি বলছে না, তো বলছে আনঅল্টারেবল অফ ওয়াকফ প্রপার্টিজ, আনঅল্টারেবল অফ ওয়াকফ প্রপার্টিজ। যদি এর মানে কি, যদি কোনো প্রপার্টি একবার ওয়াকফ বোর্ডের নামে দান করে দেওয়া যায়, তাহলে সেই প্রপার্টি কিন্তু আর ফিরিয়ে আনা যাবে না, সেই প্রপার্টি কিন্তু আর ফিরিয়ে আনা যাবে না। তো প্রথম যে পয়েন্ট তারা তুলছে, সরকারের যারা এক্সপ্লেনার, তারা বলছে কিনা, তো দ্য প্রিন্সিপাল অফ ওয়াকফের যেটা প্রিন্সিপাল সেটা কি, অলওয়েজ আ ওয়াকফ। একবার যেটা ওয়াকফ হয়ে যাবে সেটা সবসময় কিন্তু ওয়াকফ থাকবে। হ্যাজ লিড টু ভেরিয়াস ডিসপুটস অ্যান্ড ক্লেমস, যেখানে অনেক তর্ক বিতর্কের সৃষ্টি হচ্ছে এই বিষয়টাকে নিয়ে, যে একবার যদি কোনো ব্যক্তি দান করে দেয় ওয়াকফের নামে, তাহলে সেই সম্পত্তি কিন্তু আর ব্যাক করে ফিরে পাবে না, সেটা কিন্তু ওয়াকফই হয়ে যাবে। এবং এই বিষয়টা অনেক ডিসপুট, অনেক ঝামেলা সৃষ্টি করছে। এটা কিন্তু সরকারের যারা এক্সপ্লেনার তারা কিন্তু প্রথম পয়েন্ট বলছে, 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াকফ অ্যাক্টের 1995 সালের যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং সেখানকার যে সেকশন 40,
কত সেকশন 40 সেখানে ওয়াকফ বোর্ডকে এতটাই পাওয়ারফুল করে দেওয়া হয়েছিল, এতটাই পাওয়ার দেওয়া হয়েছিল যে ওয়াকফ বোর্ড ক্যান ডিক্লেয়ার প্রপার্টি টু বি ওয়াকফ। ওয়াকফ বোর্ড যদি মনে করে যে কোনো প্রপার্টিকে তারা ওয়াকফ ডিক্লেয়ার করতে পারে করে এবং যখন তখন সেই প্রপার্টিটা ওয়াকফের হয়ে যেতে পারে। সাপোজ অনেক ঘটনা ঘটেছে, যেমন অনেক কর্পোরেশনের যে সমস্ত বিল্ডিংগুলো রয়েছে সেগুলি কিন্তু এভাবেই অনেক কিন্তু কর্পোরেশন প্রপার্টি কিন্তু এভাবে দখল হয়ে গেছে, যে কোনো ওয়াকফ বোর্ড ডিক্লেয়ার করেছে যে এটা আমাদের সম্পত্তি এবং সেটা কিন্তু সেই সম্পত্তি হয়ে গেছে। যেহেতু 1995-এর যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেই অ্যাক্টের সেকশন 40-তে বলা হয়েছিল যে ওয়াকফ বোর্ড ক্যান ডিক্লেয়ার প্রপার্টি টু বি ওয়াকফ। ওয়াকফ বোর্ড ডিক্লেয়ার করলে সেই সম্পত্তি কিন্তু ওয়াকফ হয়ে যাবে, এরকম কিন্তু নিয়ম আগে ছিল। এবং যে নিয়মের জন্য কিন্তু অনেক সম্পত্তি কিন্তু সরকারে চলে গেছে। এবং এছাড়াও তারা যে সমস্ত এক্সাম্পল তুলেছে তার মধ্যে কিছু আইল্যান্ডের নামও দিয়েছে, যে এই আইল্যান্ডগুলি কিন্তু ওয়াকফ বোর্ডের ছিল না, কিন্তু সে আইল্যান্ড কিন্তু ওয়াকফ বোর্ড ডিক্লেয়ার করেছে যেটা এটা আমাদের, এবং সেটা ওয়াকফ বোর্ডের আন্ডারে হয়ে গেছে। তো এই যে সেকশন, এই সেকশনটা তারা কিন্তু প্রশ্ন তুলছে যে ওয়াকফ বোর্ডের 1995-এর যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেই অ্যাক্টের সেকশন 40-তে যদি ওয়াকফ বোর্ড মনে করে কোনো সম্পত্তি যে আমার বলে ডিক্লেয়ার করে, তাহলে সেই সম্পত্তি কিন্তু ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। এবং এই যে একটা বিষয়, এই বিষয়টা তারা কিন্তু প্রথমেই কিন্তু তুলে ধরেছে। এরপরে এক্সাম্পল হিসেবে তারা কিছু বলেছে, সাম অফ হুইচ লাইক দ্য ক্লেম অন 2 আইল্যান্ডস লাইক বেথ ডারকা হ্যাভ বিন deemed perplexing by courts. ওকে, এটা কিন্তু তারা অনেক কিন্তু কোর্টে কিন্তু অনেক তারা বলেছে যে অনেক আইল্যান্ড, অনেক মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিল্ডিং কিন্তু এভাবে কিন্তু ওয়াকফ বোর্ড কবজা করে রেখেছে। এবং যেহেতু কোনো একটা সম্পত্তিকে ওয়াকফ বললি ওয়াকফ, এটা কিন্তু তারা কিন্তু এর পেছনে কারণ দেখিয়েছেন। 2 নম্বর পয়েন্ট, লিটিগেশন অ্যান্ড মিসম্যানেজমেন্ট। ওয়াকফ বোর্ডের তো প্রচুর সম্পত্তি, ভারতবর্ষের প্রথমে রেল, তারপরে ইন্ডিয়ান আর্মি, তারপরে হচ্ছে ওয়াকফ বোর্ড। তো ওয়াকফ বোর্ডের তো প্রচুর সম্পত্তি। তো লিটিগেশন অ্যান্ড মিসম্যানেজমেন্ট, এই ওয়াকফ বোর্ডের যে সম্পত্তি, সেই সম্পত্তিতে প্রচুর মামলা রয়েছে, প্রচুর মামলা হচ্ছে। এবং মিসম্যানেজমেন্ট, যারা ওয়াকফ বোর্ডটাকে মেনটেন করছে তারা কিন্তু কী করছে তো অনেকটা মিসম্যানেজমেন্ট করছে। কী মিসম্যানেজমেন্ট করছে? দ্য ওয়াকফ অ্যাক্ট 1995, 1995 সালে যে ওয়াকফ অ্যাক্ট অ্যান্ড ইটস 2013 অ্যামেন্ডমেন্ট এবং 2013 সালের যে অ্যামেন্ডমেন্ট হ্যাভ বিন ক্রিটিসাইজ, সেটা ক্রিটিসাইজ করা হয়েছে, তাকে নিয়ে সমালোচনা করা হয়েছে ফর ইনএফিসিয়েন্সি লিডিং টু ইস্যুজ লাইক এনক্রোচমেন্ট, দখলদারি। মানে এই যে ওয়াকফ বোর্ডের যে সম্পত্তিগুলো রয়েছে তার মধ্যে অনেক সম্পত্তি কি দখলদারির মধ্যে নেওয়া হয়েছে, কারো সম্পত্তি সেটা জোরদস্তি দখল করে নেওয়া হয়েছে। এবং এই সমস্ত মানে বিষয় নিয়ে তারা কিন্তু তুলে ধরছেন। মিসম্যানেজমেন্ট হচ্ছে আর কি ওনারশিপ ডিসপুট, যে অরিজিনাল মালিক সে কিন্তু সম্পত্তি ভাগ পাচ্ছে না। তো অ্যান্ড ডিলেজ ইন রেজিস্ট্রেশন অ্যান্ড সার্ভে, এবং এই যে ওয়াকফ বোর্ডের সম্পত্তি, সেই ওয়াকফ বোর্ডের সম্পত্তিতে কি না তো রেজিস্ট্রেশন এবং সার্ভেতে অনেক ডিলে হচ্ছে। তাহলে সেকেন্ড পয়েন্ট তারা কি তুলছে, সরকারের যারা এক্সপ্লেনার তারা বলছে যে এই ওয়াকফ বোর্ডের যে সম্পত্তি রয়েছে এবং দ্য ওয়াকফ অ্যাক্ট 1995 অ্যান্ড ইটস 2013 সালে এবং 1995 সালে অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট, সেই অ্যাক্টকে ক্রিটিসাইজ করা হয়েছে। কেন? কারণ এই ওয়াকফ অ্যাক্টে তাদের ক্ষেত্রে কি না তো এনক্রোচমেন্ট, দখলদারি, মিসম্যানেজমেন্ট, ওনারশিপ ডিসপুট অ্যান্ড ডিলেজ ইন রেজিস্ট্রেশন অ্যান্ড সার্ভে, এই সমস্ত সমস্যাগুলি কিন্তু তারা সৃষ্টি করেছে। তার জন্য কিন্তু মানে তাদেরকে নিয়ে সমালোচনা চলছে এই অ্যাক্ট অনুসারে। নাম্বার 3, নো জুডিশিয়াল ওভারভিউ। তার মানে কি, কোন একটা বিষয় ওয়াকফ অ্যামেন্ডমেন্টে ওয়াকফ সম্পত্তি নিয়ে ঝামেলা চলছে এবং সেই ঝামেলা নিষ্পত্তি করবার জন্য আপনি কিন্তু কখনোই কোর্টে যেতে পারবেন না। কোন কোর্টে না তো মানে ওয়াকফ বোর্ডের ফাইসলা শুধুমাত্র ট্রাইব্যুনাল, ওয়াকফ যে বোর্ড সেটাই করবে। মানে ট্রাইব্যুনাল যে ওয়াকফ বোর্ড রয়েছে সেই ট্রাইব্যুনাল ওয়াকফ বোর্ডই কিন্তু এর ফাইসলা করবে এবং there is no judicial oversight on tribunal decisions, further complicating ওয়াকফ ম্যানেজমেন্ট।
তাহলে বলছে দেয়ার ইজ নো জুডিশিয়াল ওভারসাইট, যে এই প্রপার্টিটা আমার প্রপার্টি, এটা ওয়াকফ বোর্ডের প্রপার্টি নয়, এর জন্য যে আপনি কেস লড়বেন, তো সেক্ষেত্রে কিন্তু ট্রাইব্যুনাল যে ওয়াকফ কোর্ট, ট্রাইব্যুনাল মানে হচ্ছে a type of court with the authority to decide who is right in particular types of disputes or disagreement. তাহলে ট্রাইব্যুনাল কি? ট্রাইব্যুনাল হচ্ছে যে এক প্রকারের কোর্ট, যে কোর্ট ঠিক করে দেবে যে কে ঠিক কে ভুল, এবং তাদের ডিসিশনটা চূড়ান্ত হিসেবে মান্য হবে, একটা কোর্ট। এবং এই যে ওয়াকফ ট্রাইব্যুনাল একটা কোর্ট রয়েছে, এবং সেখানে এই সম্পত্তি কিন্তু নিষ্পত্তি হবে, এবং তারা কিন্তু ডিসিশন দেবে যে কারটা কি নয়। তো এক কথায় বলতে গেলে যে অনেক প্রপার্টি কিন্তু চলে যেতে পারে এই আশঙ্কার ভয়ে, কিন্তু সেখানে নো জুডিশিয়াল ওভারসাইট দেখানো হয়েছে। দেয়ার ইজ নো জুডিশিয়াল ওভারসাইট অন ট্রাইব্যুনাল ডিসিশনস ফার্দার কমপ্লিকেটিং ওয়াকফ ম্যানেজমেন্ট। নাম্বার 4, অ্যাকর্ডিং টু দ্য অ্যাক্ট, এই আইন অনুসারে দেয়ার ইজ নো ডাইরেক্ট অ্যাপিল টু দ্য ট্রাইব্যুনাল ডিসিশনস অন দ্য বোর্ড। বলছে দেয়ার ইজ নো ডাইরেক্ট অ্যাপিল, আপনি ডাইরেক্টলি কিন্তু অ্যাপিল করতে পারবেন না। এবার যদি সেক্ষেত্রে কি, যদি ফান্ডামেন্টাল রাইটসের, তখন যাওয়া যাবে, কিন্তু সম্পত্তির ক্ষেত্রে যাওয়া যাবে না। দেয়ার ইজ নো ডাইরেক্ট অ্যাপিল টু দ্য ট্রাইব্যুনাল ডিসিশনস ইন দ্য বোর্ড। বোঝা গেল? 4 নম্বর পয়েন্ট এটা গেল। নাম্বার 5 নাম্বার যে পয়েন্ট তারা উপস্থাপন করেছে সেটা হচ্ছে আনস্যাটিসফ্যাক্টরি সার্ভে ওয়ার্ক। এই যে ওয়াকফ বোর্ডে কত প্রপার্টি রয়েছে প্রত্যেক রাজ্যে, তো এই যে সার্ভেটা কিন্তু ঠিকঠাক হচ্ছে না। আনস্যাটিসফ্যাক্টরি সার্ভে ওয়ার্ক, দ্য ওয়ার্ক অফ সার্ভে অফ ওয়াকফ প্রপার্টিজ বাই দ্য সার্ভে কমিশনার হু ফাউন্ড আনস্যাটিসফ্যাক্টরি। দ্য ওয়ার্ক অফ সার্ভে অফ ওয়াকফ প্রপার্টিজ, মানে ওয়াকফ প্রপার্টিজ সার্ভে করবেন বাই দ্য সার্ভে কমিশনার, সে কিন্তু মানে এই যে ওয়াকফ প্রপার্টির যে সার্ভে, তার প্রতি কিন্তু সে হচ্ছে আনস্যাটিসফ্যাক্টরি, সন্তুষ্ট নয়, কারণ সেখানে অনেক মিসম্যানেজমেন্ট চলছে। এভরি সার্ভে অফ ওয়াকফ প্রপার্টিজ ইজ স্টিল টু বি স্টার্টেড ইন দ্য স্টেট অফ গুজরাট অ্যান্ড ইউকে। বলছে গুজরাট এবং উত্তরপ্রদেশের অনেক মানে এই ওয়াকফ প্রপার্টিজ সার্ভে এখনো পর্যন্ত কিন্তু মানে শুরুই হয়নি। এভরি সার্ভে অফ ওয়াকফ প্রপার্টি ইজ স্টিল বি স্টার্টেড, শুরু করা হবে দ্য স্টেট অফ গুজরাট অ্যান্ড ইউকে। তো কবে শুরু হয়েছে? 1995, 2013, কিন্তু এখনো এর সার্ভেটাও শুরু মানে হয়নি। ইন ইউপি, উত্তরপ্রদেশ, দ্য সার্ভে ওয়াজ অর্ডার্ড ইন 2014। উত্তরপ্রদেশে এই ওয়াকফ প্রপার্টির সম্পত্তি নিয়ে কি করা হয়েছিল না, তো সার্ভে করার জন্য 2014 সালে অর্ডার দেওয়া হয়েছিল, কিন্তু অ্যান্ড ইজ ইয়েট টু বি স্টার্টেড, কিন্তু এখনো শুরু হবে বলে, এখনো হয়নি, হবে। তাহলে বুঝতে পারছেন যে মানে ওয়ার্কের যে সেই সার্ভেটা কিন্তু অনেক পিছিয়ে রয়েছে। আর কি রয়েছে না, তো মিস ইউজ অফ প্রভিশন, এই যে এই যে রুলটা কিন্তু মিস ইউজ করা হচ্ছে, এখন কিন্তু সরকারের এক্সপ্লেন না, তারা কিন্তু ব্যাখ্যা দিচ্ছে যে ইট ওয়াজ অবজার্ভ দ্যাট, এটা লক্ষ্য করা হয়েছে, দ্য স্টেট ওয়াকফ বোর্ডস হ্যাভ অলসো বিন মিসইউজড সাম অফ দ্য প্রভিশন অফ দ্য অ্যাক্ট। স্টেটের প্রত্যেকটা স্টেটে একটা করে স্টেট ওয়াকফ বোর্ড রয়েছে, এবং দেশে ওয়াকফ কাউন্সিল রয়েছে। তো প্রত্যেকটা স্টেটের যারা স্টেট যারা বোর্ড রয়েছে, ওয়াকফ বোর্ড, তারা কিন্তু কি হচ্ছে, এই যে ওয়াকফ অ্যাক্টের যে প্রভিশন, সেই প্রভিশনটাকে মিসইউজ করছে, হুইচ ক্রিয়েটেড ডিসহারমোনি, যার ফলে কি হচ্ছে, ডিসহারমোনি সৃষ্টি হচ্ছে, অ্যান্ড ডিসকন্টেন্ট অ্যামং দ্য কমিউনিটির মধ্যে ডিসকন্টেন্ট সৃষ্টি হচ্ছে। Section 40 of the Waqf Act was widely misused to acquire and declare property as Waqf property. তাহলে সেকশন 40-তে, ওয়াকফ অ্যাক্টের সেকশন 40-তে সেটা কি মানে মিসইউজ করা হচ্ছে। সেকশন 40-তে কি রয়েছে না, তো সেকশন 40 হ্যাজ ফেসড ক্রিটিসিজম ফর বিং মিসইউজ টু ডিক্লেয়ার প্রাইভেট প্রপার্টিজ অ্যাজ ওয়াকফ। সেকশন 40-তে অনেক প্রাইভেট প্রপার্টিকে সেখানে কিন্তু ওয়াকফ প্রপার্টি হিসেবে ডিক্লেয়ার করা হচ্ছে, তার জন্য মিসইউজ হচ্ছে, এবং এটা কিন্তু এক্সপ্লেনাররা বর্ণনা দিচ্ছেন। নাম্বার 6, কনস্টিটিউশনাল ভ্যালিডিটি। কি বললাম? কনস্টিটিউশনাল ভ্যালিডিটি বলছে ওয়াকফ ইজ এ স্পেশাল অ্যাক্ট ফর রিলিজিয়াস প্রপার্টিজ অফ অনলি ওয়ান রিলিজিয়ান। সরকারের যারা এক্সপ্লেনার, তারা বলছে যে ওয়াকফটা হচ্ছে কি না তো কোনো একটা নির্দিষ্ট ধর্মের মানুষের, এটা কি স্পেশাল অ্যাক্ট, এবং কান্ট্রির মধ্যে রয়েছে হোয়েন নো সাচ লজ এক্সিস্ট ফর এনি আদার রিলিজিয়ান, যেখানে অন্য কোনো জাতির জন্য এই ধরনের কি নেই,
মানে ল কিন্তু এক্সিস্ট করছে না। তাহলে ইট ইজ জেনেরিক ইন নেচার, বলছে এটা ইট শুড বি জেনেরিক ইন নেচার, এটা সবারই জন্য হওয়া উচিত, এরকম কিন্তু তারা কিন্তু বলছেন। তো ওয়াকফ অ্যাক্ট সম্পর্কে সরকারের এই সমস্ত বিষয় আমি আপনাদের সামনে শোনালাম। এছাড়াও ইনফ্যাক্ট এ public interest litigation PIL public interest litigation has been currently filed in the Delhi High Court asking this very question, এবং অনেক কেস কিন্তু বিভিন্ন কোর্টে কিন্তু ঝুলছে এই ওয়াকফ বোর্ডের সম্পত্তি নিয়ে, যে অনেক মানুষের সম্পত্তি, যে সম্পত্তি পাবলিক সম্পত্তি, কিন্তু সেটা মিস ইউজ করছে ওয়াকফ বোর্ড সেকশন 40 অনুসারে, এবং যেটা কিন্তু বিভিন্ন রকম হাইকোর্টে সে বিষয়ে কেস চলছে। এবার এছাড়াও কমপ্লেন রয়েছে, এর বিষয়ে অনেক অভিযোগ রয়েছে কিনা। তো দ্য মিনিস্ট্রি হ্যাজ অ্যানালাইজ দ্য নেচার অ্যান্ড কোয়ান্টাম অফ গ্রিভেন্সেস, বলছে দ্য মিনিস্ট্রি, সরকারের যারা মিনিস্ট্রি রয়েছেন, মিনিস্ট্রির পক্ষ থেকে কি মানে বিশ্লেষণ করা হয়েছে যে এর যে নেচার এবং এই যে মানে অভিযোগের যে সংখ্যা আস্তে আস্তে কিন্তু বেড়েই চলেছে, অ্যান্ড ফাউন্ড দ্যাট 148 কমপ্লেন্টস রিসিভ ফ্রম এপ্রিল 2023 আর পার্টেনিং 2023 সাল পর্যন্ত প্রায় 148টি কমপ্লেন কিন্তু চলে এসেছে। মোস্টলি এনক্রোচমেন্ট, বেশিরভাগ ক্ষেত্রে জবরদখল, ইলিগ্যাল সেলস অফ ওয়াকফ ল্যান্ড, এছাড়াও ওয়াকফ ল্যান্ডটাকে কিন্তু ইলিগালি ভাবে কিন্তু বেছে দেওয়া হচ্ছে, ডিলেজ ইন সার্ভেতে দেরি হচ্ছে, অ্যান্ড রেজিস্ট্রেশন অ্যান্ড কমপ্লেন্টস এগেনস্ট ওয়াকফ বোর্ডস অ্যান্ড মুতাওয়ারিস, যারা মানে দায়িত্বে রয়েছেন, ম্যানেজারদের দায়িত্বে রয়েছেন, যারা এই ওয়াকফ বোর্ডটাকে দায়িত্বপালন করছেন, তাদের এগেনস্টে এই সমস্ত কিন্তু অভিযোগ উঠে আসছে। এটা হলো সরকারের কেহেনা, সরকার এটা কিন্তু বলছেন, তাদের এটা মতামত। এরপরে এই যে ওয়াকফ অ্যাক্ট ভার্সেস অ্যামেন্ডমেন্ট, প্রথমে ছিল তো সংশোধন, এখন অ্যাক্টে রূপান্তরিত হয়ে গেল। তো অ্যামেন্ডমেন্টে কি ছিল আর বর্তমানে অ্যাক্টে কি হলো শোনাবো। বলছে ওয়াকফ অ্যাক্ট 1995 সালের ওয়াকফ অ্যাক্ট অনুসারে ওয়াকফ অ্যাক্ট ক্যান বি ফর্মড বাই ডিক্লারেশন। কোনো ব্যক্তি যদি সে মনে করে যে তার সম্পত্তিটাকে ওয়াকফ বোর্ডের দান করবে, তা সে ডিক্লারেশন দিলে সেই সম্পত্তিটা কিন্তু কি হয়ে যাবে না, তো ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। এটা কিন্তু 1995 সালের ওয়াকফ অ্যাক্ট অনুসারে এরকম নিয়ম ছিল। কিন্তু এখন যে অ্যামেন্ডমেন্ট বিল এবং যেটা অ্যাক্টে রূপান্তরিত হয়েছে, সেখানে কিন্তু বলছে কিনা তো অনলি এ পার্সন প্র্যাকটিসিং ইসলাম ফর অ্যাট লিস্ট 5 years মে ডিক্লেয়ার এ ওয়াকফ। যদি কোনো ব্যক্তি 5 বছর ধরে মুসলিম ধর্ম কি করে না তো প্র্যাকটিস করে, উপাসনা করে, তবে সে কিন্তু সম্পত্তি দান করতে পারবে ওয়াকফের নামে। কোনো ব্যক্তি যদি 5 বছরের নিচে সে সম্পত্তি দান করতে পারবে না, মানে এই সম্পত্তি দান করতে হলে তাকে কমসে কম 5 বছর মুসলিম ধর্ম তাকে প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু দান করতে পারবে। কিন্তু আগে ডিক্লেয়ার করে দিলেই সেই সম্পত্তি ওয়াকফ বোর্ডে হয়ে যেত। নাম্বার 2, recognition based on long term use ওয়াকফ by use। recognition based on long term use ওয়াকফ by use, যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তির উপরে দীর্ঘদিন ধরে সেখানে সে সম্পত্তিটা ইউজ করছে, এবং সেই সম্পত্তিটা সে যদি মনে করে যে আমি ওয়াকফের নামে দেব, তাহলে সেটা কিন্তু ওয়াকফের সম্পত্তি হয়ে যাবে। কিন্তু বর্তমান যে অ্যাক্ট, সেই অ্যাক্টে কি বলছে না, পার্সন মাস্ট ওন দ্য প্রপার্টি বিং ডিক্লেয়ার, যে অন্য কোনো জায়গাতে থেকে সেই জায়গা দখল করছি, ইউজ করছি, তার মানে সেই জায়গা আমি দিতে পারবো তা নয়, সেই জায়গার মালিক হতে হবে, তবেই কিন্তু সেই জায়গা কিন্তু ওয়াকফের নামে দান করতে পারে, তাছাড়া তাকে দান করতে দেওয়া যাবে না, দান করতে পারবে না। তো পার্সন মাস্ট ওন দ্য প্রপার্টি বিং ডিক্লেয়ার্ড। ওকে, পয়েন্ট বোঝা গেল। আর 3 নম্বর পয়েন্ট, এন্ডাউমেন্ট ওয়েন লাইন অফ সাকসেশন এন্ডস, যদি কোনো একজন ব্যক্তি মৃত্যুর আগে সেই সম্পত্তিকে যে উইল করে যায় ওয়াকফ বোর্ডের নামে, তবে কিন্তু সেই সম্পত্তি ওয়াকফ বোর্ডের হবে। কিন্তু বর্তমান যেটা বিল, সেই বিলে কি বলা হয়েছে, তো ওয়াকফ আলাদ অওলাদ মাস্ট নট রেজাল্ট ইন ডিনাইল অফ ইনহেরিটেন্স রাইটস টু ডোনার্স। যদি উইল করে যায় এবং সেই উইল তার যে সন্তান, যে তার উত্তরাধিকার থাকবে, সে যদি কি করে না তো সে ডিনাই করে,
তারা সেটা কিন্তু ডিনাই করতে পারে। সে উইল করে গেছে, সেই ভাবে না আমার ওই সম্পত্তিটা আমি দেবো না, আমি ইউজ করবো, সে করতে পারে। মানে কি, মানে মাস্ট নট রেজাল্ট ইন ডিনাইল অফ ইনহেরিটেন্স রাইটস টু ডোনার্স, রাইটস টু ডোনার্স, এবং সেই সম্পত্তিটা কিন্তু ডোনারের হবে, সে কিন্তু নাও দিতে পারে। ওকে, তো এটা বলা গেল। এটা গেল কি না তো এই অ্যাক্ট ভার্সেস অ্যামেন্ডমেন্ট। এছাড়া কি রয়েছে না তো গভর্নমেন্ট প্রপার্টি অ্যাজ ওয়াক বলছে 1995 সালের যে ওয়াকফ অ্যাক্ট, সেই ওয়াকফ অ্যাক্টে কি হয়েছিল তো অনেক গভর্নমেন্ট প্রপার্টি কিন্তু ওয়াকফ বোর্ডের আন্ডারে চলে গেছিল। তো এই যে নতুন যে অ্যাক্ট, সেই অ্যাক্টে কি বলা হয়েছে না তো এনি গভর্নমেন্ট প্রপার্টি আইডেন্টিফাইড অ্যাজ ওয়াকফ উইল সিজ টু বি শোন। যদি কোনো প্রপার্টি সেটাকে আইডেন্টিফাই করা হয় যে সেটা ওয়াকফ, যদি কোনো মানে ওয়াকফ বোর্ড কোনো গভর্নমেন্ট প্রপার্টির ওপরে সে কী করছে, সে দখল করে রেখেছে, তাহলে সেটা কিন্তু সিজ করা হবে। উইল সিজ টু বি শোন, খুব শীঘ্রই সেটা সিজ করা হবে, এটা বলছে। কিন্তু আগে সেটা করা হতো না। আর কি, কালেক্টার্স উইল ডিটারমাইন ওনারশিপ ইন কেস অফ আনসার্টেনিটি অ্যান্ড সাবমিট রিপোর্ট টু স্টেট গভর্নমেন্ট। ডিএম, যারা কালেক্টর রয়েছেন, তারা কেউ সার্ভে করবেন যে কোনটা ঠিক, সরকারের জমির উপরে ওয়াকফ বোর্ড না ওয়াকফ বোর্ডের উপর সরকারি জমি, সে কিন্তু ঠিক করবে কে, কালেক্টর, এবং সেই রিপোর্ট সে কিন্তু স্টেটকে সাবমিট করবে। আর কি হয়েছিল তো নতুন বিলে কি করা হয়েছে তো পাওয়ার্স টু ডিটারমাইন ইজ প্রপার্টি ইজ ওয়াকফ। আগে কি হতো, ওয়াকফ বোর্ড এম্পাওয়ার টু এনকোয়ার অ্যান্ড ডিটারমাইন, ওয়াকফ বোর্ড কি করতো, যে কোনো বিষয়ে এনকোয়ার করতো, এম্পাওয়ার তাদের দেওয়া হয়েছিল। কিন্তু এখন কি, সেই বিল রিমুভস দিস প্রভিশন, এবং সেই বিলটাকে তুলে নেওয়া হয়েছে। আর কি আছে না তো ওয়াকফ সার্ভে করার সময় কি প্রসেস রয়েছে না তো আগে কি হতো না তো আগে 1995 সালে যে ওয়াকফ অ্যাক্টে অ্যাপয়েন্ট অফ সার্ভে কমিশনার, সেখানে সার্ভে কমিশনারকে অ্যাপয়েন্ট করা হতো, অ্যান্ড অ্যাডিশনাল কমিশনার ফর ইট সার্ভে অফ ওয়াকফ। তাহলে অ্যাডিশনাল কমিশনার, সার্ভে কমিশনার অ্যান্ড অ্যাডিশনাল কমিশনার, এদেরকে কি করা হতো, এদেরকে ওই ওয়াকফ বোর্ডের যে সম্পত্তি, সেই সম্পত্তিটাকে সার্ভে করার জন্য হতো। কিন্তু এখন কি না তো এখন এম্পাওয়ার্স টু কালেক্টার্স টু ডু দ্য সার্ভে, এবং এখন সেখানে কি না তো যে কালেক্টর, তাকে কিন্তু তার ক্ষমতা বেশি দেওয়া হয়েছে, এবং সে সার্ভে করবে, সেখানে কোনো কমিশনার বা অ্যাডিশনাল কমিশনার সার্ভে করতে পারবে না। নেক্সট, সেন্ট্রাল, প্রত্যেক রাজ্যে একটা করে ওয়াকফ সেন্ট্রাল ওয়াকফ বোর্ড রয়েছে, এবং প্রত্যেকটা একটা দেশে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল রয়েছে। তো 1995 সালে ওয়াকফ যে অ্যাক্ট, সে অ্যাক্টে ইউনিয়ন মিনিস্টার ইন চার্জ অফ ওয়াকফ, ইউনিয়ন মিনিস্টার সে কিন্তু ওয়াকফের চার্জে দায়িত্বে ছিলেন। ওয়াল কাউন্সিল মেম্বার্স মুসলিম, সমস্ত মেম্বার কিন্তু মুসলিমদের ছিল, অ্যাটলিস্ট 2 ওম্যান মুসলিম, তার মধ্যে 2জন মুসলিম মহিলা থাকতো। তাহলে আগেকার নিয়ম অনুসারে যে যারা সেন্ট্রালে যে কাউন্সিল রয়েছে ওয়াকফের, সেই কাউন্সিলে সবাই কিন্তু মুসলিম মেম্বার ছিলেন, মানে কমিটির। তার মধ্যে ইউনিয়ন মিনিস্টার ইন চার্জ অফ ওয়াকফ, ইউনিয়ন মিনিস্টার সে কিন্তু থাকবে ওয়াকফে, সে কিন্তু মুসলিম হবে অবশ্য। আর ওয়াল কাউন্সিল মেম্বার্স মুসলিম, সমস্ত কাউন্সিল মেম্বার মুসলিম হবে, অ্যাটলিস্ট 2 ওমেন মুসলিম। কিন্তু বর্তমানে কি বলছে, 2 নন মুসলিম মেম্বার্স, ম্যাপস, এমপি, ফর্মার জাজেস অ্যান্ড এলিমেন্টারি পার্সন নিড নট বি মুসলিম। 2জন যে নন মুসলিম, তাদের মধ্যে মেম্বার হতে পারে, এমএলএ হতে পারে, এমপি হতে পারে, অথবা এলিমেন্টারি পার্সন হতে পারে, তারা কিন্তু নন মুসলিম হলেও তারা কিন্তু সেই বোর্ডে থাকবে। আর কি 2 ওমেন মুসলিম, 2 ওমেন মুসলিম মেম্বার্স, এবং 2, এখানে কিন্তু 2জন মুসলিম মেম্বার মহিলা থাকবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু নন মুসলিম মহিলাও থাকবে। ওকে, এটা কিন্তু বলছে এখানে কিন্তু কি, এখানে কিন্তু বলা হচ্ছে যে মুসলিম মহিলা কিন্তু থাকবে। এরপরে আমরা কি জানবো, যে এই যে ওয়াকফ বোর্ড, এই ওয়াকফ বোর্ডে আগে কেমন করে সংগঠিত করা হতো, ইলেকশন অফ আপ টু 2 মেম্বার্স অর ইচ ফ্রম এমপি অ্যান্ড এমএলএস অফ বার কাউন্সিল মেম্বার। তাহলে কি, আগে কি হতো, ইলেকশন হতো, এবং ইলেকশনে সেখানে এমএলএ বা এমপিকে চুজ করা হতো, এবং বার কাউন্সিলের মেম্বারকেও চুজ করা হতো, কি জন্য না তো ওই ওয়াকফ বোর্ড গঠন করবার জন্য। কিন্তু এখন না, এখন স্টেট গভর্নমেন্ট টু নমিনেট আর মেম্বার ফ্রম অফ দ্য 3, মানে 3জনের মধ্যে একজনকে কিন্তু কি হবে, তারা কিন্তু ফ্রম ইচ অফ দ্য 3, মানে 3জনের প্রত্যেকে কিন্তু নমিনেট করতে পারে। আগে কি হতো, ইলেকশন হতো, কিন্তু এখন কি রাজ্য সরকারের হাতে ক্ষমতা দেওয়া হচ্ছে, তার নমিনেট করতে পারে। আর কি
দে নিড নট বি মুসলিম, তারা মুসলিম নাও হতে পারে, হিন্দু হতে পারে, অন্য ধর্মের মানুষও হতে পারে। আর কি বোর্ডস মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান মেম্বার ফ্রম শিয়া সুন্নিজ অ্যান্ড, এবং কি সেখানে কি না, বোর্ডস মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান মেম্বার, সেখানে কিন্তু একটা মেম্বার থাকতে পারে, সেটা শিয়া হতে পারে, সুন্নি হতে পারে, এবং আরও অন্যান্য সম্প্রদায় কিন্তু সেখানে হতে পারে, এটা কিন্তু বলা হয়েছে। আর কি বলা হয়েছে না তো, ওয়াকফ অ্যাক্ট 1995 আর ওয়াকফ অ্যামেন্ড বিল 2024, 1995 সালে যে ওয়াকফ অ্যাক্ট, সে অ্যাক্টে বলা হয়েছিল তো সেপারেট ওয়াকফ বোর্ডস ফর আগা খানি অ্যান্ড বোহরা। আগে কি হতো না তো 1995 সালের অ্যাক্ট অনুসারে অ্যালাউজ সেপারেট ওয়াকফ বোর্ডস ফর সুন্নি অ্যান্ড শিয়া, সুন্নি এবং শিয়া সম্প্রদায়ের মানুষদের জন্য ওয়াকফ বোর্ড গঠন করা হয়েছিল যদি ইফ শিয়া ওয়াকফ কনস্টিটিউট মোর দ্যান 15% অফ ওয়াকফ প্রপার্টি, যদি শিয়া সম্প্রদায়ের মানুষরা 15%-এর বেশি সম্পত্তি তারা ওয়াকফ বোর্ড দখল করে থাকে, তারা অবশ্যই তাদের কিন্তু আলাদা বোর্ড গঠন করা হবে। কিন্তু এখন যে নিয়ম, সে নিয়ম বলছেন ওটা তো হবেই, পাশাপাশি অ্যালাউজ সেপারেট ওয়াকফ বোর্ডস ফর আগা কাহানি অ্যান্ড বোহরা, মানে আলাদা সম্প্রদায়, বোহরা, আগা খানি, তাহলে এদেরও কিন্তু উন্নয়ন ঘটবে, তাই এদের জন্য কিন্তু আলাদা বোর্ড গঠন করা হবে। আর কি আছে তো ট্রাইব্যুনালস, মানে স্টেট টু কনস্টিটিউট ট্রাইব্যুনাল টু অ্যাড্রেস ডিসপিউট ওভার ওয়াকফ। আমরা কি আগে আমরা ওই ট্রাইব্যুনাল ওয়াকফের কাছে যেতে পারতাম সম্পত্তি বিষয় নিয়ে। আর কি না তো চেয়ারম্যান মাস্ট বি জাজ অফ দ্য র্যাঙ্ক অফ ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অর স্টেট অফিসার পার্সন নলেজেবল ইন মুসলিম, এবং সেই ট্রাইব্যুনাল বোর্ডে একজন নলেজেবল পার্সন, মানে ইসলামিক যে স্কলার সে থাকবে, একজন থাকবে স্টেট অফিসার, আর একজন থাকবে কে না তো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। এই তিনজন মিলে কিন্তু সেই ওয়াকফ যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল কিন্তু পরিচালনা করবে। তাহলে কোনো একটা কেস হলো এবং সেই কেস নিয়ে আপনি যখন ওয়াকফ ট্রাইব্যুনালে যাবেন, তখন সেখানে তিনজন পার্সন, একটা হচ্ছে একজন পার্সন যে ব্যক্তি মুসলিম ধর্ম সম্পর্কে বিদ্যমান, বুদ্ধিমান, একদম বিজ্ঞ স্কলার সে থাকবে, আর নাম্বার 2 হচ্ছে স্টেট অফিসার থাকবে, আর কি ম্যাজিস্ট্রেট থাকবে। কিন্তু বর্তমান যে ওয়াকফ অ্যাক্ট, সেখানে কি বলা হয়েছে না, যে এ কারেন্ট অর ফর্মার ডিস্ট্রিক্ট কোর্ট জাজ, সে কারেন্ট হতে পারে বা ফর্মার কোনো জেলার ডিস্ট্রিক্ট জাজ হতে পারে, আর ইজ চেয়ারম্যান অ্যান্ড এ কারেন্ট অর এ ফর্মার অফিসার অফ দ্য র্যাঙ্ক অফ জয়েন্ট সেক্রেটারি, সেখানে কিন্তু জয়েন্ট সেক্রেটারি, মানে সরকারের জয়েন্ট সেক্রেটারি, এখানে ওখানে তিনজন ছিল, ওই তিনজন থেকে একজনকে হটিয়ে দেওয়া হয়েছে, যে ব্যক্তি স্কলার তাকে হটিয়ে দেওয়া হয়েছিল, এবং তার পরিবর্তে কি না তো কারেন্ট অর ফর্মার ডিস্ট্রিক্ট কোর্ট জাজ ইজ চেয়ারম্যান, আর প্রথমে হচ্ছে যে কোনো জেলা বা জেলার একজন ডিস্ট্রিক্ট কোর্ট জাজকে নেওয়া হবে চেয়ারম্যান হিসাবে, আর কি কারেন্ট আর ফর্মার অফিসার অফ দ্য র্যাঙ্ক অফ জয়েন্ট সেক্রেটারি, মানে সে রাজ্যের, সেই জেলার, সে রাজ্যের একজন, তার কি হতো, তাকে কিন্তু জয়েন্ট সেক্রেটারি অফিসারের, মানে ফর্মার অফিসার অফ দ্য র্যাঙ্ক অফ জয়েন্ট সেক্রেটারি হতে হবে। এবং এই দুজন কিন্তু এখানেই কিন্তু ওদের আপত্তি, এখানেই মুসলিম সম্প্রদায়ের মানুষের আপত্তি তারা কিন্তু তুলে ধরেছেন, এবং আমার কাছে যতগুলো তথ্য আমি পেয়েছি তার মধ্যে এটা পেয়েছি, এবং হয়তো চেঞ্জ আসতে পারে, কিন্তু যে সমস্ত তথ্য আমি পড়েছি সেগুলি আপনাদের সামনে আমি ব্যবহার করছি। এরপরে কিনা তো বলছে অ্যাপিলস অন অর্ডার অফ ট্রাইব্যুনাল, বলছে ডিসিশনস অফ ট্রাইব্যুনাল আর ফাইনাল অ্যান্ড অ্যাপিলস এগেনস্ট ইট ডিসিশন আর প্রহিবিটেড। ট্রাইব্যুনাল ওয়াকফ বোর্ড যে ডিসিশন খান দেবে তার এগেনস্টে কিন্তু আপনি, মানে সেটা কিন্তু ফাইনাল, তার এগেনস্টে কিছু করা যাবে না। কিন্তু বর্তমান যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সে অ্যাক্টে কি বলা হয়েছে, ট্রাইব্যুনালস অর্ডার আর নট ফাইনাল, ট্রাইব্যুনালের অর্ডারটা কিন্তু ফাইনাল নয়। আর কি হাইকোর্ট কনসিডার ম্যাটার্স অন ইস অ্যাকর্ড অ্যাপ্লিকেশন বাই বোর্ড অর এগ্রিগেট পার্টি, এটা হচ্ছে আগেকার নিয়মে, কিন্তু এখন বলছে ইট অর্ডার্স মে বি অ্যাপিল ইন হাই কোর্ট উইথিন 90 দিনের মধ্যে কিন্তু আপনারা এই বিষয় নিয়ে হাইকোর্টে কিন্তু অ্যাপিল করতে পারবেন, এমনটাই কিন্তু জানানো হয়েছে। তার সঙ্গে আরেকটা কথা বলে নিই, যে এই ওয়াকফ বোর্ডে সেন্ট্রাল গভর্নমেন্ট গেটস অ্যাডিশনাল পাওয়ার, সেন্ট্রাল গভর্নমেন্টকে অ্যাডিশনাল পাওয়ার দেওয়া হয়েছে কিনা তো সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান মেক রুলস রিগার্ডিং রেজিস্ট্রেশন করতে পারে, publication of accounts of Waqf and publication of proceedings of Waqf boards. Number 3, central government can get accounts of Waqf boards and audited by CAG or other officers, মানে সেন্ট্রালের যে সমস্ত অফিসার রয়েছেন তারা কিন্তু কি তারা সেটা অডিট করতে পারেন এই ওয়াকফ বোর্ডের সম্পত্তির পরিমাণ। ওকে, এটা কিন্তু বর্তমানে করা হয়েছে। এরপরে অপোজিশন, যারা ওয়াকফ বোর্ডের অপোজিশন করছেন তারা
কি কি তারা বলেছেন শোনাবো আপনাদেরকে। তারা বলছেন যে ভায়োলেটস আর্টিকেল 226, ভারতীয় সংবিধানে আর্টিকেল 26টা লঙ্ঘিত হচ্ছে। আর্টিকেল 26-এ কি বলা হয়েছে না, তো আর্টিকেল 26-এ বলা হয়েছে যে মানে কোনো সম্পত্তিতে, যে সম্পত্তিতে মানে মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা তাদের এই যে ওয়াকফ বোর্ড, তারা কিন্তু ধর্মাচরণ করতে পারে এবং তাদের উপরে কি অন্য কেউ হস্তক্ষেপ করছে, তাই তারা মনে করছে যে এই যে মানে সংবিধানে যে 26 নাম্বার যে আর্টিকেল, সে আর্টিকেলটা কিন্তু কি করছে না, তো ভায়োলেট করছে। তাই তারা কিন্তু এই এগেনস্টে অপোজিশন করছে যে আমরা আমাদের ধর্মাবলম্বী মানুষরা, আমাদের মনে হচ্ছে যে এই সম্পত্তির উপরে তারা কিন্তু কি করছে না, তো ডোমিনেট করছে। তারা কিন্তু এরকম কিন্তু অপোজিশনে তারা তাদের মতামত এটা তারা বলছেন। আর কি বলছেন না, তো ফাই নন মুসলিম মেম্বার্স ইনক্লুডেড ভায়োলেটস আর্টিকেল 16। আর্টিকেল 16-এ বলা হয়েছে যে কোনো একটা, যেমন কোনো একটা মন্দির বা কোনো একটা সংস্থায় যদি কোনো মেম্বার নিয়োগ করা হয়, তাহলে সেক্ষেত্রে হিন্দু নিয়োগ করা হয়, কিন্তু তারা তাদের বক্তব্য হচ্ছে যে কেন নন মুসলিম মেম্বার সেখানে ইনক্লুড করা হচ্ছে এবং এটা আর্টিকেল 16টাকে ভায়োলেট করছে। তাহলে 1 নম্বর পয়েন্ট যে ধর্মচারণের ক্ষেত্রে তাদের সম্পত্তির উপরে কেন ফোর্স করা হচ্ছে এবং আর্টিকেল 26-এ সেরকম বলা হয়েছে। আর নাম্বার 2 কিনা, তো নন মুসলিমদেরকে কেন এই বোর্ডের আওতায় আনা হচ্ছে এবং যেটা আর্টিকেল 16টাকে লঙ্ঘিত করছে। এছাড়া কি ল্যাক অফ লং কনসালটেটিভ এক্সারসাইজ, খুব তাড়াতাড়ি এই বিলটা পাস করা হয়েছে, এখানে কিন্তু মানে অভাব রয়েছে কিছু না, তো মানে আলোচনার যে অভাব, সে অভাবটা কিন্তু রয়েছে। তারা বলছে আর কি ইম্পোজিশন অফ স্ট্যাটিউট অফ লিমিটেশন, এখানে কিন্তু তারা বলছে কিনা তো যে লিমিটেশনটা কি ইম্পোজিশন করা হয়েছে। তার মানে কি আর্টিকেল 26 অফ দ্য ইন্ডিয়ান, একটু ব্যাখ্যা দিই, আর্টিকেল 26 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য ফ্রিডম টু ম্যানেজ অ্যাফেয়ার্স হুইচ ইজ আ ফান্ডামেন্টাল রাইট রিলেটেড টু রিলিজিয়াস ডোমিনেশনস আন্ডার দ্য রাইট টু রিলিজন। বলছে যে যারা অপোজিশন করছে তারা কি বলছে যে আর্টিকেল 26-এ বলা হয়েছে কি না, তো the freedom of manage affairs which is a fundamental right related to religious dominations under the right to release, তাই তাদের এটা কিন্তু কি লঙ্ঘিত হচ্ছে, তাই তারা কিন্তু অপোজিশন করছে। এবার ইম্পোজিশন অফ স্ট্যাটিউট অফ লিমিটেশন, এর মানে কি, এর মানে হচ্ছে 6 to repeal সেকশন লট অফ 1995 অ্যাক্ট, মানে 1995 সালের অ্যাক্টে অনেক কিন্তু কি অনেক চেঞ্জ করা হয়েছে। নাও স্ট্যাটিউট ল অফ লিমিটেশন উইল বি অ্যাপ্লিকেবল ইন কেস অফ ওয়াকফ প্রপার্টিজ, এবং সেখানে কি স্ট্যাটিউট মানে আইনে যে লিমিটেশনটা কিন্তু কী হবে অ্যাপ্লিকেবল করা হবে। বর্তমানে কী করা হয় না, তো মানে মানে তারা বলতে চাইছে যে লিমিটেশনটা কী করা হোক অ্যাপ্লিকেবল করা হোক ইন দ্য কেস অফ ওয়াকফ প্রপার্টিজ, সেখানে ওয়াকফ প্রপার্টিজ ক্ষেত্রে লিমিটেশনটাকে একা করা হবে। আর কি কিন্তু 2000 হিন্দু একটা পাবলিশ করেছে, সেখানে বলেছে কিনা তো যে অ্যামেন্ডমেন্ট বিল নাও mandates that senior officer above the rank of district collectors conduct this surveys, মানে সেখানে তারা বলছে যে ডিস্ট্রিক্ট কালেক্টর অফিসার তারা কিন্তু সার্ভে করে, পার্টিকুলারলি ইন কেসেস ওয়ার গভর্নমেন্ট ওনারশিপ ইজ ডিসপুটেড, যেখানে গভর্নমেন্ট ওনারশিপ ডিসপুটেড থাকবে। আর কি অল ইনফরমেশন রিগার্ডিং ওয়াকফ প্রপার্টিজ মাস্ট বি আপলোডেড টু এ ডেজিগনেটেড পোর্টাল উইথিন 6 months অফ দ্য লজ। বলছে অল ইনফরমেশন রিগার্ডিং ওয়াকফ প্রপার্টিজ, ওয়াকফ প্রপার্টি সম্পর্কিত যে সমস্ত তথ্য মাস্ট বি আপলোডেড, অবশ্যই আপলোড করতে হবে টু এ ডেজিগনেটেড পোর্টালে উইথিন 6 months 6 মাসের মধ্যে অফ দ্য লজ। অ্যাডিশনালি এছাড়াও এনি নিউ ওয়াকফ প্রপার্টি রেজিস্ট্রেশন মাস্ট বি সাবমিটেড এক্সক্লুসিভলি থ্রু দিস পোর্টাল টু দ্য রেসপেক্টিভ ওয়াকফ বোর্ডস। Thank you everybody for watching my videos. If you are interested in learning more, make sure subscribe my channel, like my videos and share these videos with your friends. Thank you, bye bye and take care.